থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত পারাপার বন্ধ থাকবে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে থাই যুদ্ধ বিমান, হোটেল ভবন ও একটি সেতুতে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে কম্বোডিয়ার রকেট হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। থাই কর্মকর্তারা জানান শনিবার 4 জন সেনা নিহত হয়েছেন। উভয় পক্ষই বোমাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত থাকার কথা জানিয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন থাই ও কম্বোডিয়া বাহিনীর সংঘর্ষ তিনি শুধু ফোন করেই থামাতে পারবেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার আহ্বানে সাড়া দিয়েছেন, তারপর থামেনি সংঘাত। গত 6 দিনে নিহত হয়েছেন কমপক্ষে 23 জন এবং ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় 7 লাখ মানুষ। আরো জানাচ্ছেন আফসানা শাওন। আনুতিন চার্নভিরাকুল এবং হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, দুই প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে খুব চমৎকার আলোচনা হয়েছে। দুই দেশের দীর্ঘস্থায়ী যুদ্ধ হঠাৎ উস্কে যাওয়ায় তিনি উদ্বিগ্ন। তবে কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। এই ফোনালাপের কয়েক ঘন্টা পর দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন সংঘাত চলমান আছে এবং এই জন্য পরস্পরকে দোষারোপ করেছেন তারা। কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয় জানায় থাই বাহিনী বোমাবর্ষণ থামায়নি, আর কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে প্রায় একই অভিযোগ করেছে থাই সেনাবাহিনীও। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন 2,74,403 জন নাগরিক। আর থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সংঘাতের তীব্রতা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন 4 লাখ থাই নাগরিক। সীমান্তবর্তী এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামে 800 বর্গ কিলোমিটারের একটি ভূখণ্ডের মালিকানা নিয়ে 115 বছর ধরে বিবাদ চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে দুই দেশই। 100 বছর ধরে সংঘাত চলার পর 15 বছর আগে প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে যায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু 2024 সালের মে মাস থেকে আবারও উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। এই উত্তেজনার জের ধরে গত জুলাই মাসের শেষ দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। আফসানা শাওন, 71। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার এবং জেনজির মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে ভুয়া বলে অভিহিত করেছেন। রাজধানীর কাঠমান্ডুর কাছে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। কমিউনিস্ট পার্টি অফ নেপালের 3 দিনব্যাপী রাজনৈতিক সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধনী দিনে দলটি হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, সরকার এবং জেনজির মধ্যে স্বাক্ষরিত চুক্তি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে একটি গুরুতর ষড়যন্ত্র। তিনি জোর দিয়ে বলেন, সংবিধানকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে ভেঙে দেয়া সংসদ পুনর্বহাল করতে হবে। গত 9 সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। ঘন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে দিল্লি। বাতাসের মান পৌঁছেছে অতি খারাপ পর্যায়ে। দূষিত এই বাতাস থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। আবহাওয়া পূর্বাভাস সংস্থা সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ জানিয়েছে শহরের বায়ু মানের সূচক 290 রেকর্ড করা হয়েছে। এটি খুব খারাপ বিভাগের মধ্যে পড়ে। দূষণ বিরোধী ব্যবস্থা নেয়ার সত্ত্বেও কমেনি দূষণ। শহরে তীব্র শ্বাসযন্ত্রের অসুখ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে রাজধানীতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শীতকালে দিল্লি ও আশেপাশের জেলাগুলো প্রায় ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজ এবং ফসল পোড়ানোর ধোঁয়াকে আটকে রাখে তীব্র ঠান্ডা বাতাস। এই দূষণের মাত্রাকে বিশ্বের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। রাজধানীর 30 কোটি বাসিন্দাকে গুরুতর শ্বাসযন্ত্রের ঝুঁকিতে ফেলেছে এই ধোঁয়াশা। সুদানে জাতিসংঘ মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহতের ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস। তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন। গুতেরেস আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে গাজা সিটিতে এক বিমান হামলায় তারা হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কমপক্ষে 5 জন নিহত এবং কমপক্ষে 25 জন আহত হয়েছেন। তবে হামাস এক বিবৃতিতে রায়েদ সাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এই হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতির নস্যাৎ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে হামাস। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে বিস্তারিত। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম হামাসের কোনো শীর্ষ নেতাকে হত্যার দাবি করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্যস্থল করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামাসের কমান্ডার রায়েদ সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতা নিয়ে এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, গাজায় বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে রায়েদ সাদের উপর হামলার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার ও শক্তি সঞ্চয়ের চেষ্টা করে আসছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া আগের এক বিবৃতিতে সাদকে 2023 সালের 7 অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবেও অভিযুক্ত করা হয়। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী রায়েদ সাদ হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সামরিক পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য। তিনি কাসেম ব্রিগেডের অভিযান ও উৎপাদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। তাকে এই সশস্ত্র শাখার সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবেও বিবেচনা করা হতো। এদিকে গাজা শহরে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। মনিরুজ্জামান বাবু, ৭১। সিরিয়ায় ইসলামিক স্টেটের হামলায় যুক্তরাষ্ট্রের 2 জন সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর 3 জন সদস্য আহত হয়েছেন। এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি বলেন, বিশ্বের যে কোনো স্থানে মার্কিনীদের উপর হামলা হলে যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, সিরিয়ার পালমিরার এই আতর্কিক হামলা হয়। পেন্টাগনের আরেকজন কর্মকর্তা বলেন, এমন একটি এলাকায় এই হামলা হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে সম্ভবত আইএস এই হামলা চালিয়েছে। সিরিয়ায় আমাদের দেশপ্রেমিকদের হারিয়ে আমরা শোকাহত। আপনারা জানেন কিভাবে তাদের উপর হামলা হয়েছে। আরও 3 জন আহত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আমার সাথে কথা বলেছেন। তিনিও এই ঘটনায় খুবই মর্মাহত। সিরিয়া ও আমাদের উপর এই হামলা করেছে আইএসআইএস। আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত ও 8 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। হামলার সময় সেখানে পরীক্ষা চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীকে ধরা যায়নি। সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হলেও হামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে রোড আইল্যান্ডের মেয়র ব্রেড স্মাইলি। হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন শহরের মেয়র স্মাইলি।
ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর ইউক্রেনের 10 লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, দিনি প্রপেট্রোভস্ক, কিরোভোহ্রাদ এবং মাইকোলাইভ, ওদেসা এবং চেরনিভ অঞ্চল আক্রান্ত হয়েছে। অন্তত 5 জন আহত হয়েছেন এই হামলায়। আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, রাতভর হামলায় রাশিয়ার 450টিরও বেশি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তারা কিনজেল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। এগুলো উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতে পারে বলে শনাক্ত করা কঠিন। কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার 2টি তেল অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এই তথ্য জানিয়েছে। এসবিইউর ড্রোন রাশিয়ার লুক অয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি এবং করচাগিন তেল অবকাঠামোয় আঘাত হানে। ফিলানোভস্কি রিক রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেল ক্ষেত্রের অংশ। চলতি সপ্তাহের শুরুতে এটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। যুদ্ধ শুরুর পর এটাই এই ধরনের প্রথম হামলা। প্রাথমিক তথ্য অনুযায়ী সর্বশেষ ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে। ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। চলতি বছর ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলোতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের উৎস দুর্বল করা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় যোগ দিতে সপ্তাহের শেষে জার্মানি যাচ্ছেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টেফেন উইটকফ, যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন উইটকফ। বার্লিনে তিনি প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন। আসন্ন বড়দিনের আগেই একটি চুক্তি কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, তবে এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। বার্লিনের আলোচনায় অংশগ্রহণকারী ইউরোপীয় নেতাদের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জাপানের চ্যান্সেলর ফ্রেডরিক মেক্সো এতে অংশ নেবেন। ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার সহায়তা করবে বড় বাধা দূর হলো। ইউক্রেনকে অর্থায়ন অব্যাহত রাখতে এবং লড়াই চালিয়ে যেতে চায় ইইউ, কারণ তারা রাশিয়ার আগ্রাসনকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আর তাই 210 বিলিয়ন ইউরো মূল্যের রুশ সম্পদ প্রয়োজন অনুযায়ী স্থগিত রাখতে চায় তারা। জব্দ করা রুশ অর্থ ব্যবহার করে ইউক্রেনকে সর্বোচ্চ 165 বিলিয়ন ইউরোর একটি ঋণ দেওয়া হবে। এই অর্থ 2026 ও 2027 সালে ইউক্রেনের সামরিক ও বেসামরিক বাজেটের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে। এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে যখন রাশিয়া কিয়েভকে যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ দেবে। ফলে এই ঋণ কার্যত একটি অনুদানে পরিণত হবে। এই ক্ষতিপূরণ ভিত্তিক ঋণের কোনো বিকল্প দেখছে না জার্মানিও। 50 বিলিয়ন ইউরো পর্যন্ত গ্যারান্টি দিতে প্রস্তুত তারা। বড় পরিসরে রাজনৈতিক বন্দীদের মুক্তির অংশ হিসেবে বেলারুশের বিরোধী নেতা ভিক্টর বাবারিকোকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পেয়েছেন বিক্ষোভের নেতা মারিয়া কোলেসনিকোভা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াতস্কিও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়ায় চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন তারা। এছাড়াও আরও 123 বন্দীকে মুক্তি দিয়েছে বেলারুশ সরকার। 2020 সালের নির্বাচনের আগে কারাবন্দী হওয়ার আগ পর্যন্ত ভিক্টর বাবারিকো বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। এই নির্বাচনকে মানবাধিকার সংস্থা এবং স্বাধীন পর্যবেক্ষকরা ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে নিন্দা করেছিলেন। ফলে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ বেলারুশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র পটাশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বন্দীরা মুক্তি পেলেন। দর্শক, ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হব বিশ্বচোখে। চোখ রাখুন 71-এর পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।